ক্লাস 10 এর ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 10 18 নম্বর চ্যাপ্টার সদৃশতা সিমিলারিটি শুরু করছি। তো সদৃশতা কি বা সিমিলারিটি কি বলে নিই। সদৃশতা বলতে বলছে যে শেপ সেম হবে কিন্তু সাইজ আলাদা হতে পারে, দেখতে একই রকম হবে কিন্তু ছোট কিংবা বড় হতে পারে, সেটা হচ্ছে সদৃশ, একই রকম দেখতে। তো অনেকের সর্বসমতা সদৃশ বা সিমিলারিটি আর কনগ্রুয়েন্সির মধ্যে গুলিয়ে যায়। তো একটা জিনিস মাথায় রেখো, সর্বসম হচ্ছে শেপ অ্যান্ড সাইজ দুটোই ইকুয়াল হবে, শেপ আর সাইজ একই হবে। আর এই ক্ষেত্রে সাইজ ডাজন্ট ম্যাটার, অনলি শেপ। শেপ যদি একই থাকে তাহলে আমরা সদৃশ্য বলবো। তো এই প্রসঙ্গে বলি যে সমস্ত সর্বসম চিত্র হচ্ছে সদৃশ্য, কিন্তু সমস্ত সদৃশ্য সর্বসম নয়। তো এই হচ্ছে সদৃশতা। এখানে তোমার যত কটা উপপাদ্য রয়েছে, কোনো উপপাদ্যেরই আমাদের এখানে প্রুভ নেই, মানে সিলেবাসের মধ্যে প্রুভ নেই। প্রুভ রয়েছে বইতে কিন্তু সিলেবাসের মধ্যে প্রুভ নেই, তোমাদের মাধ্যমিকের সিলেবাসের মধ্যে প্রুভ নেই। সদৃশতা এখানে আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি না, যখন আচ্ছা ওটা আমরা পরে আসছি, আগে এই সদৃশতার উপর কোষে দেখি 18.1 এর কিছু কোশ্চেন রয়েছে, এটা একটু সলভ করে নিই, তারপর আসছি ওই থিওরামগুলো স্টেটমেন্টে আসছি। কোষে দেখি 18.1, সবাই পাশে বইটা রাখবে। কোষে দেখি 18.1 একের দাগে বলছে সঠিক উত্তরগুলো লেখো। বলছে সকল বর্গক্ষেত্র সর্বসম সদৃশ। সকল বর্গক্ষেত্র কি হবে? সাপোজ এটা একটা বর্গক্ষেত্র, আবার এটাও একটা বর্গক্ষেত্র, দুটোর শেপ সেম, আকৃতি সেম, কিন্তু সাইজ ডিফারেন্ট। তার মানে এই দুটো কি সদৃশ, সর্বসম নয়। তাই সকল বর্গক্ষেত্র সদৃশ হবে। 2 কি বলছে, সকল বৃত্ত একই রকম হবে, বৃত্ত ছোট হতে পারে বড় হতে পারে, তো সকল বৃত্ত সদৃশ। 3 সকল সমবাহু সমদ্বিবাহু ত্রিভুজ সর্বদা সদৃশ। সমদ্বিবাহু ত্রিভুজ, সকল সমদ্বিবাহু ত্রিভুজ সদৃশ নাও হতে পারে, আকৃতি আলাদা হতে পারে, শেপ আলাদা হতে পারে, কিন্তু যদি বলে সমবাহু ত্রিভুজ তাহলে সেটা হচ্ছে কি সদৃশ। তাহলে কি হবে, সকল সমবাহু ত্রিভুজ সদৃশ। 4 বলছে দুটি চতুর্ভুজ সদৃশ হবে যদি তাদের অনুরূপ কোণগুলি সমান ও সমানুপাতি হয়। কি হবে, সমানুপাতি হলে হবে না, কারণ সমানুপাতি হলে অ্যাঙ্গেল আলাদা হবে, অ্যাঙ্গেল আলাদা হলে আকৃতি চেঞ্জ হয়ে যাবে, তাই সদৃশ হবে না। কি হতে হবে, সমান হতে হবে। আর অনুরূপ বাহুগুলি অসমান সমানুপাতি, এখানে বাহুগুলি সমানুপাত হতে পারে, বাহুগুলি সমানুপাত হলে সদৃশ। যেমন এই দুটো বাহুগুলোর অনুপাত সমান হবে, সমানুপাত হবে, কিন্তু বাহুগুলোর দৈর্ঘ্য অসমান, তাহলে বাহুগুলো অসমানুপাত হতে পারে। 2 তুই দেখি বলছে নিচের বাক্যগুলি সত্য না মিথ্যা। একই বলেছে যে কোনো দুটি সর্বসম চিত্র সদৃশ। হ্যাঁ অবশ্যই, আগেই বললাম যে সমস্ত সর্বসম চিত্রই কিন্তু সদৃশ, কিন্তু সমস্ত সদৃশ চিত্র সর্বসম নয়। তার মানে এখানে কি বলছে, যে কোনো দুটি সর্বসম চিত্র সদৃশ, হ্যাঁ সত্যি। 2 যে কোনো দুটি সদৃশ চিত্র কি সর্বদা সর্বসম না, তার এক্সাম্পল এটাই। তাহলে সকল না। 3 নম্বর কি বলছে, যে কোনো দুটি সদৃশ বহুভুজাকার চিত্রের অনুরূপ কোণগুলি সমান হয়। সত্য না মিথ্যা? সমান, অবশ্যই সত্য, কারণ একটা বললাম না কোণ সমান হয়, চতুর্ভুজের ক্ষেত্রে দেখলাম, চতুর্ভুজ তো এক প্রকার বহুভুজ। যে কোনো দুটি সদৃশ বহুভুজাকার চিত্রের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হয়, হ্যাঁ এটাও সত্য, এটাও সত্য। ওই যে চতুর্ভুজ, তার এক্সাম্পল চতুর্ভুজ একটা।
আর বলছে কি, তারপর বলছে 5 নম্বর বলছে বর্গক্ষেত্র আর রম্বস সর্বদা কি সদৃশ না, কারণ এটা বর্গক্ষেত্র, রম্বস দেখতে কেমন হবে যে, আচ্ছা সমস্ত বর্গক্ষেত্রই কিন্তু রম্বস, কিন্তু সমস্ত রম্বস বর্গক্ষেত্র নয়, রম্বসের উপর কন্ডিশন অ্যাপ্লাই করে বর্গক্ষেত্র পাই। ওকে, এটা কিন্তু মাথায় রেখো। তাই এটাও কিন্তু এগুলোও কিন্তু রম্বস, এগুলো রম্বস, রম্বসের স্পেশাল কেস যাকে বলছি বর্গক্ষেত্র। তো সব রম্বস তো সবসময় তো এই বর্গক্ষেত্র হবে না, এরকম রম্বস হতে পারে যার কোণগুলো 90 ডিগ্রি নয়, কোণগুলো 90 ডিগ্রি নয়, সাপোজ এরকম, এটা রম্বস বর্গক্ষেত্র নয়, দেখতেও কি আলাদা, এটাও এক প্রকার রম্বস। সমস্ত সমস্ত রম্বস বর্গক্ষেত্র নয়, কিন্তু সমস্ত বর্গক্ষেত্র রম্বস। তাই রম্বস এরকমও হতে পারে, তখন তো আর একে সদৃশ বলবো না, তার মানে বর্গক্ষেত্র রম্বস সর্বদা সদৃশ নাও হতে পারে, মিথ্যা। আচ্ছা আর রয়েছে, হ্যাঁ আর রয়েছে 3 থেকে কি বলছে, একজোড়া সদৃশ চিত্রের উদাহরণ লিখো। ওই যে বর্গক্ষেত্র দুটো এঁকে দিবে, আর একজোড়া চিত্র অঙ্কন করো যারা সদৃশ নয়, ওই এই রম্বস আর এই বর্গক্ষেত্র যেটা আগে ড্র করলাম। আচ্ছা, এই সদৃশ সদৃশ কোণী ত্রিভুজের উপর যে বিজ্ঞানী, যে গণিতবিদ এই সদৃশতা উপপাদ্যগুলি আবিষ্কার করেছেন, তার নাম হচ্ছে থ্যালেস। এই থ্যালেস বলছেন সদৃশ কোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি। যে কোনো সদৃশ ত্রিভুজ যদি সদৃশ হয় তার অনুরূপ বাহুগুলো সমানুপাতিক, মানে এরকম সাপোজ এটা একটা, এই ত্রিভুজটা এ বি সি, আর এই ত্রিভুজটা এটাও সমবাহু ত্রিভুজ, এটাও সমবাহু ত্রিভুজ, তাহলে সমবাহু ত্রিভুজ কি সদৃশ, সদৃশ এর অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে, মানে এ বি বাই ডিই ইকুয়াল টু বিসি বাই ইএফ ইকুয়াল টু এসি বাই ডিএফ। এসি বাই ডিএফ, যে কোনো সদৃশ, যে কোনো সদৃশ কোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। এর উপর বেস করে এখানে যে দুটো স্ট্যান্ডার্ড থিওরাম রয়েছে, যেমন উপপাদ্য 43 তোমাদের বইতে রয়েছে, দেখো যেটা প্রমাণ কিন্তু তোমাদের সিলেবাসে নেই, হ্যাঁ, কিন্তু আমাদের রেজাল্টটা কিন্তু মনে রাখতে হবে। কি বলছে না, যে কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে সমানুপাতে বিভক্ত করে। কি বলছে না, কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল, কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা তার বর্ধিত বাহুকে সমানুপাতে বিভক্ত করে। তার মানে কি বলছে, সাপোজ যদি এ বি সি ত্রিভুজ নিই, কোন একটা বাহু বিসি, বিসি বাহুর সমান্তরাল একটা সরলরেখা নিলাম, যেটা এ বি কে ই আর এসি কে এফ বিন্দুতে ছেদ করেছে, যেখানে এই তাহলে কি বিসি এর সমান্তরাল। বলছে তাহলে এই সমান্তরাল সরলরেখা এই এ বি আর এসি কে সমানুপাতে বিভক্ত করেছে। তার মানে কি না, এ ই বাই বিই ইকুয়াল টু এ এফ বাই এফ সি। এটা বলছে কথায় না উপপাদ্য, আমাদের বইতে উপপাদ্য 43, প্রমাণ কিন্তু বইতে নেই, বইতে আছে কিন্তু তোমাদের সিলেবাসে নেই। উপপাদ্য 44 জাস্ট এর কনভার্স স্টেটমেন্ট,
কনভার্স রেজাল্টটা বলছে। ওখানে কি বলছে না কোন ত্রিভুজের দুটি বাহুকে যদি কোন সরলরেখা সমান অনুপাতে বিভক্ত করে তাহলে ওই সরলরেখাটা তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল হবে। সেখানে কি বলছে না যদি এই কন্ডিশন হোল্ড করে তাহলে ইএফ সমান্তরাল বিসি হবে। এটারও কিন্তু এই উপপাদ্য 44-এরও প্রুফ লাগবে না, সিলেবাসে নেই। 43-রও প্রুফ লাগবে না, কিন্তু স্টেটমেন্ট মনে রাখতে হবে। কি বলছে না কোন ত্রিভুজের কোন বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটো বাহুকে বা তার বর্ধিত বাহুকে সমানুপাতে বিভক্ত করে, মানে এই রেজাল্টটা পাচ্ছি। আর কি বলছে যদি কোন ত্রিভুজের যে কোনো দুটি বাহু বা বাহুর বর্ধিতাংশকে কোন সরলরেখা সমানুপাতে বিভক্ত করে তাহলে ওই সরলরেখাটি তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল হবে, মানে এই রেজাল্টটা। ওকে, দুটোরই কিন্তু আমাদের প্রমাণ লাগবে না, কিন্তু স্টেটমেন্ট লাগবে। স্টেটমেন্টের উপর বেস করে আমরা কয়েকটা প্রবলেম সলভ করব। যেমন তোমাদের ফার্স্ট যেমন রয়েছে এই অনুসিদ্ধান্ত 1, ইম্পর্টেন্ট জিনিস রয়েছে কিন্তু এখানে। কি বলছে কিন্তু সোজা 2 মার্কের আসতেই পারে পরীক্ষায়। কি বলছে না এবিসি ত্রিভুজের বিসি এর সমান্তরাল সরল রেখা। আচ্ছা আগে এবিসি ত্রিভুজটা আগে নিই। এবিসি ত্রিভুজের বিসি এর সমান্তরাল সরল রেখা এ বি ও এসি কে ডিই বিন্দুতে ছেদ করেছে। বিসি এর সমান্তরাল সরল রেখা একে ডি আর একে ই বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে এ বি বাই ডিবি ইকুয়াল টু এসি বাই ইসি। আর দ্বিতীয়ত প্রমাণ করতে হবে এডি বাই এবি ইকুয়াল টু এই বাই এসি। আচ্ছা, তো আমরা এই উপপাদ্য 43 কাজে লাগাবো স্টেটমেন্ট। আমরা ওখানে কি জানি না কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটো বাহুকে সমান অনুপাতে বিভক্ত করে। তার মানে যেহেতু এখানে বলে দিয়েছে, আমি এক একটা প্রুফ করছি, যেহেতু এখানে বলে দিয়েছে যে ডিই সমান্তরাল বিসি, তার মানে আমি উপপাদ্য 43 অনুযায়ী কি পাবো না অতএব এডি বাই ডিবি ইকুয়াল টু এই বাই ইসি। আমাকে প্রমাণ করতে হবে কি না এবি, এই পুরো এবি বাই বিডি আর পুরো এসি বাই ইসি। আচ্ছা, তার মানে এই এডিটাকে বাড়িয়ে এবি করতে হবে। তার জন্য কি করছি দেখো না বোথ সাইড যদি +1 করে দিই তাহলে তো ইকুয়ালিটির কোনো চেঞ্জ হবে না। এবার যোগ করে দাও, নিচে বিডি থাকলো, উপরে কি হয়ে গেল এডি প্লাস ডিবি এই প্লাস ইসি বাই ইসি। এবার দেখো এডি প্লাস বিডি মানে এডি প্লাস বিডি মানে টোটাল এবি, এই প্লাস ইসি মানে টোটাল এসি। এটাই প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। ওকে, একই রকম ভাবে আমরা দুয়েরটাও প্রমাণ করতে পারি। দুয়েরটা এডিটা ফিক্সড আছে, নিচে ডিবিটাকে কনভার্ট করতে হবে এবি তে। আচ্ছা, সেই একই রকম ভাবে যেহেতু ডিই সমান্তরাল বিসি অতএব এডি বাই ডিবি ইকুয়াল টু উপপাদ্য 43 ওয়াইজ পাচ্ছি এই বাই ইসি। এখানে এবি ফিক্সড থাকবে,
এডি ফিক্স থাকবে, এই ফিক্স থাকবে, যেটা ফিক্স থাকবে তাকে হরে রাখবো। তার মানে কি করব, উল্টে দিব, ইকুয়ালিটির কোনো চেঞ্জ হলো না। এবার দিয়ে কি করব, বোথ সাইড +1 করে দিব। এর নিয়ম হচ্ছে এটাই, যেটা ফিক্স থাকবে তাকে নিচে রাখো। এডি আর নিচে এলো ডিবি প্লাস এডি ইকুয়াল টু ইসি প্লাস এই বাই এই। এবার দেখো বিডি প্লাস এডি, বিডি প্লাস এডি মানে হচ্ছে এবি, ইসি প্লাস এই মানে হচ্ছে এসি। আবার একবার উল্টে দাও, খুব সোজা কিন্তু, বাস এটাই প্রমাণ করতে বলেছিল, দুইও প্রমাণ হয়ে গেল। একই রকম ভাবে জাস্ট ওই উপপাদ্য 43 আর 44, ওই যা বললাম, এই যে রেজাল্ট, এই দুটো রেজাল্ট, ও না এটা তো প্রমাণ করতে বলেছে, যাই হোক, যে উপপাদ্য 43 আর 44 যে স্টেটমেন্ট দুটো মাথায় রাখলে তোমার প্রয়োগ যে রয়েছে তোমাদের 1 2 3 সব একদম ছোট ছোট 2 লাইনে 1 লাইনে প্রমাণ হবে। ওকে, অনুপাতের একদম 2 লাইনে 1 লাইনে প্রমাণ হবে। হ্যাঁ, বইতে করাও আছে দেখো, তাই ওগুলো আর করছি না। আচ্ছা, প্রয়োগ 5টা একটু করি, কারণ একটু বোঝার আছে, এটাও করতে পারবে যদিও। প্রয়োগ 5 কি বলছে, এবিসি না, একটি সরল রেখা এবিসি, ত্রিভুজ এবিসি এর একটি সরল রেখা ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বিন্দুকে ডি ও ই বিন্দুতে এমন ভাবে ছেদ করলো যে কি বলছে না, এডি বাই বিডি ইকুয়াল টু এই বাই ইসি, এডি বাই বিডি ইকুয়াল টু এই বাই ইসি, মানে এই এবি আর এসি কে সমান অনুপাতে বিভক্ত করেছে। তার মানে কি, ডিই সমান্তরাল বিসি, এটা আমরা পাচ্ছি এখান থেকে। যদি আরো কি বলে দিয়েছে না, যদি আরেকটা বলেছে, যদি কোণ এডিই মানে এই কোণটা আর কোণ এসিবি মানে এই কোণটা, এই দুটো কোণ যদি সমান হয়, তাহলে এই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণ করতে হবে। ওকে, এই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণ করতে হবে। লেখা তো আছে সুন্দরভাবে, তাই আমি আর লিখছি না, বুঝে নাও কি হচ্ছে, কিছুই নেই, জাস্ট 2 লাইনে প্রুভ হবে। কি বলেছে ফার্স্ট না, ত্রিভুজ এবিসি এর ডিই সরল রেখা এমন ভাবে ছেদ করেছে এবি আর এসি কে, যাতে এডি প্রমাণ, একদম ডাইরেক্ট প্রমাণে আসছে, এডি ইজ টু বিডি বা এডি বাই বিডি ইকুয়াল টু এই বাই ইসি হচ্ছে। তার মানে উপপাদ্য 44 এর স্টেটমেন্ট ওয়াইজ যদি কোন সরল রেখা ত্রিভুজের দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করে, তাহলে ওই সরল রেখাটা তৃতীয় বাহুর সঙ্গে সমান্তরাল হবে। তার মানে অতএব কি পাচ্ছি এখানে না, ডিই সমান্তরাল বিসি, এবার ডিই সমান্তরাল যদি বিসি হয়, তাহলে ডিই সমান্তরাল বিসি, তাহলে এবি কি হবে, এবি কি হবে, ভেদক, এবি যেহেতু ভেদক হবে, তাহলে এই দুটো কি হবে, অনুরূপ কোণ সমান হবে। তার মানে কোণ
এ ডি ই ইকুয়াল টু অনুরূপ কোণ ডি, আচ্ছা ডি না, এ থেকে নিয়ে নিচ্ছি, এ বি সি, এ বি সি, এই দুটো কোণ সমান হবে অনুরূপ কোণ। আবার এই কোণটা সমান সমান কি, এই কোণটা সমান সমান কোণ এসিবি। তার মানে এখান থেকে কি পাচ্ছি, কোণ এবিসি ইকুয়াল টু কোণ এসিবি। তো এই এবিসি ত্রিভুজের এই কোণটা আর এই কোণটা দুটো কি সমান হয়ে যাচ্ছে। তো কোন ত্রিভুজের দুটো কোণ যদি সমান হয় তাহলে ওটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়। না হয় আরেক লাইন এক্সট্রা বাড়িয়ে বলো যে এই দুটো কোণ যেহেতু সমান হবে তার মানে অতএব এ বি ইকুয়াল টু, সি ছিল, এ বি ইকুয়াল টু এসি হবে। তো ত্রিভুজের দুটো বাহু এ বি ইকুয়াল টু এসি হচ্ছে, তার মানে এ বি সি কি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এই ছিল প্রয়োগ 5। আচ্ছা প্রয়োগ 6, প্রয়োগ 6 ভালো ম্যাথ। প্রয়োগ 6 কি বলছে দেখো, কি বলছে না, এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম অঙ্কন করি যার এ বি সমান্তরাল ডিসি। আচ্ছা তাই করি আগে। এ বি সমান্তরাল ডিসি, তাহলে হচ্ছে কি এ বি এর সমান্তরাল একটা সরলরেখা অঙ্কন করছি যা এডি ও বিসি কে ই এফ বিন্দুতে ছেদ করে। এ বি এর সমান্তরাল একটা সরলরেখা নিচ্ছি যা ই আর এফ বিন্দুতে ছেদ করছে এডি আর বিসি কে। প্রমাণ করতে হবে কি না, প্রমাণ করতে হবে এ ই বাই বাই না অনুপাত দিয়েছে, কি ব্যাপার, এ ই অনুপাত ইডি ইকুয়াল টু বিএফ ইজ টু এফসি, বিএফ ইজ টু এফসি, এটা প্রমাণ করতে হবে। এ ই ইজ টু ইডি ইকুয়াল টু বিএফ ইকুয়াল টু এফসি। তো আমরা অ্যাপ্লাই করব কি, ওই আইদার 43 উপপাদ্য না হয় 44 উপপাদ্য, মানে এখানে অ্যাকচুয়ালি 43 অ্যাপ্লাই করব। মানে ত্রিভুজের কোন বাহুর সমান্তরাল সরল রেখা অপর দুটো বাহুকে সমানুপাতে বিভক্ত করে, এটা কাজে লাগাবো। তো এটা কাজে লাগাতে গেলে আমাদের অঙ্কন কি করতে হবে, সুন্দরভাবে লেখা আছে বইতে, তাই আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি। অঙ্কন আমার কি করা উচিত, একটা ত্রিভুজ ফর্ম করা উচিত। তো ত্রিভুজ ফর্মটা আমি কি করতে পারি, আইদার এসি জয়েন করতে পারি না হয় বিডি জয়েন করতে পারি, যে কোনো একটা, এসি জয়েন করলেও হবে না হয় বিডি জয়েন করলেও হবে। ওকে, তো বিডি জয়েন করেছি, এটা লিখবে অঙ্কনে যে বিডি যুক্ত করলাম। এবার একদম ডিরেক্ট আসছি প্রমাণ। আচ্ছা, এই যে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে কি পাচ্ছি না, এ বি সমান্তরাল, আচ্ছা এটা একটা নাম দিয়ে দিই, এ বি সি ডি ই এফ জি, সমান্তরাল ইজি। তার কারণ কি, এ বি সমান্তরাল ই এফ, তার মানে এ বি সমান্তরাল ইজি। যেহেতু এ বি ডি ত্রিভুজের এ বির সমান্তরাল ইজি, তার মানে ইজি সরল রেখা এডি আর বিডি কে সমানুপাতে বিভক্ত করছে। তার মানে এখান থেকে কি পাবো, অতএব এ ই বাই ইডি ইকুয়াল টু বিজি বাই ডিজি। আবার একই রকম ভাবে চলে আসো ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রে দেখো, যদি যেহেতু এ বি সমান্তরাল ডিসি, এবার
এ বি সমান্তরাল ই এফ, তার মানে ডিসি সমান্তরাল এফ জি। সেই এই ত্রিভুজের ডিসি এর সমান্তরাল সরলরেখা ই এফ বিডি আর বিসি কে সমানুপাতে বিভক্ত করবে। তার মানে এখানে কি লিখতে পারি, বিজি বাই ডিজি ইকুয়াল টু বিএফ বাই এফসি। এটাকে যদি 1 দাও, এটাকে যদি 2 দাও, তাহলে 1 আর 2 থেকে কি পাবো, দিস ইকুয়াল টু দিস। তার মানে এটা এর সঙ্গে ইকুয়াল হবে। তার মানে এ ই বাই ইডি ইকুয়াল টু বিএফ বাই এফসি। অতএব এ ই ইজ টু ইডি ইকুয়াল টু বিএফ ইজ টু এফসি। এটাই প্রমাণ করতে বলেছিল, এই যে প্রমাণ হয়ে গেল, খুব সহজ। তাহলে প্রয়োগ 7 দেখো, নিজে করো বলেছে। কি বলেছে, না থ্যালাসের বিপরীত উপপাদ্যের সাহায্যে প্রমাণ করি যে ত্রিভুজের মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল। কোনো ব্যাপার নয়, একটা ত্রিভুজ নিয়ে যে কোনো দুটো বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল হবে, এটা দেখাতে হবে। এটা একটু লিখে করছি। ধরি ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ই ও এফ। ই এফ যুক্ত করলাম। প্রমাণ করতে হবে কি, ই এফ সমান্তরাল বিসি। আচ্ছা, অতএব দেখো, যেহেতু ই এ বির মধ্যবিন্দু, যেহেতু ই এ বি এর মধ্যবিন্দু, অতএব কি হবে, এ ই ইকুয়াল টু বি। অতএব এ ই বাই বি ইকুয়াল টু 1। একে 1 নাম্বার দাও। আবার যেহেতু এফ এসি এর মধ্যবিন্দু, তার মানে এখান থেকে কি পাবো, না এ এফ ইকুয়াল টু এফ সি। তার মানে এ এফ বাই এফ সি ইকুয়াল টু 1। 2, 1 আর 2 থেকে কি পাবো, 1 আর 2 থেকে কি পাবো, এই যে 1 1 ইকুয়াল হয়ে যাচ্ছে। তার মানে এ ই বাই বি ইকুয়াল টু এ এফ বাই এফ সি। এখানে কি পাচ্ছি না, এবিসি ত্রিভুজের এই ই এফ সরলরেখা এ বি আর এসি কে সমানুপাতে বিভক্ত করে এখান থেকে বলতে পারি। তার মানে কি না, থ্যালাসের বিপরীত উপপাদ্য অনুযায়ী কি হচ্ছে, তার মানে ই এফ সমান্তরাল বিসি। এটাই প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। ওকে,
প্রয়োগ 8, এটা তো বইতে করা রয়েছে, তো এবার বুঝিয়ে দিচ্ছি। কি বলছে না, ABCD একটি ট্রাপিজিয়াম অঙ্কন করছি যার AB সমান্তরাল DC। AB সমান্তরাল DC, AD ও BC বাহুর উপর যথাক্রমে P ও Q এমন বিন্দু নিলাম যাতে AP is to PD, AP is to PD equal to BQ is to QC। প্রমাণ করতে হবে PQ সমান্তরাল DC। এরকম একটা P আর Q বিন্দু রয়েছে, এই অনুপাতটা এটা প্রোভাইড করে দিয়েছে, প্রমাণ করতে হবে কিন্তু এটা প্রোভাইড করে দিয়েছে। আচ্ছা, তো আমাকে ঘুরিয়ে ফিরিয়ে ত্রিভুজে আসতে হবে অ্যাপ্লাই করার জন্য। কি করছি না, আচ্ছা এখানে আমি ধরে নিচ্ছি কি না, ছবিটাও সেভাবে এঁকেছি, ABটা DCর চেয়ে ছোট। যদি DCটা ছোট নিতাম তাহলে এদিকে বর্ধিত করতাম, ক্রস করতো, ছেদ করতো। তো এটা যদি ছোট আছে, এই AD আর BC কে বাড়িয়ে দিলে কি এখানে ছেদ করে যাবে, তাই ABটা ছোট নিয়েছি এখানে। তো ফার্স্টে বলে দেবো যে AB ছোট নিয়েছি DCর চেয়ে। তো AD কে আমি বাড়িয়ে দিলাম, BC কে বাড়িয়ে দিলাম, ওগুলো কাট করলো যে বিন্দুটাকে, সেটার নাম দিয়ে দিলাম O। ওকে, আমাকে আসতে হবে PQ সমান্তরাল DC, মানে PQ সমান্তরাল DC আসতে গেলে যদি আমি দেখাই যে PQ সমান্তরাল AB তাহলেও হবে। আচ্ছা, আচ্ছা আমি কি করছি না, ডিরেক্ট প্রমাণে আসছি। ওকে, ডিরেক্ট প্রমাণে আসছি। দেখো ওডিসি ত্রিভুজের এই ত্রিভুজ ওডিসি এর ক্ষেত্রে আমি কি বলতে পারি, যেহেতু ট্রাপিজিয়ামের ক্ষেত্রে ফার্স্ট এই ছিল কি AD AB সমান্তরাল DC, তার মানে এই ওডিসি ত্রিভুজের ক্ষেত্রে AB সমান্তরাল DC, এই ক্ষেত্রে কি হচ্ছে না AB সমান্তরাল DC, এটা পেয়েছি, আমার কোশ্চেনেই বলে দিয়েছিল। তার মানে সদৃশ্য ত্রিভুজের যে উপপাদ্য 43, সেখান থেকে আমি কি বলতে পারি যে AB তাহলে OD আর OC কে সমানুপাতে বিভক্ত করবে। তার মানে এখানে কি বলতে পারি, AO বাই AD ইকুয়াল টু BO বাই BC। এটা আচ্ছা, আর এখানে দিয়ে দিয়েছে কি না AP বাই PD ইকুয়াল টু BQ বাই QC, এটা দিয়ে দিয়েছে। আচ্ছা, আমাকে এই দুটো রেশিও কাজে লাগিয়ে আসতে হবে এখানে PQ সমান্তরাল DC। তার মানে আমাকে অ্যাকচুয়ালি কোথায় আসতে হবে না, এই ওডিসি ত্রিভুজের ক্ষেত্রে আমাকে দেখাতে হবে OP বাই PD ইকুয়াল টু OQ বাই CQ। তাহলেই বলতে পারবো PQ সরলরেখা OD আর OC কে সমান অনুপাতে বিভক্ত করেছে, তার মানে PQ সমান্তরাল BC। তার মানে আমার টার্গেট হচ্ছে OP বাই PD ইকুয়াল টু OQ বাই QC দেখানো, এই দুটোর হেল্প নিয়ে।
আচ্ছা, কি করছি দেখো, কি করছি দেখো না, একে উল্টে দিচ্ছি, পিডি বাই এপি ইকুয়াল টু সি কিউ বাই বি কিউ। এবার কি করছি, এপি বি কিউ, এপি বি কিউ, আর এটা রয়েছে পিডি, পিডি প্লাস এপি এডি। আচ্ছা, কি করছি না, বোথ সাইড +1 করে দাও। বোথ সাইড +1 করলে কি পাবো, বোথ সাইড +1 করলে কি পাচ্ছি না, পিডি প্লাস এপি বাই এপি ইকুয়াল টু বি কিউ প্লাস কিউসি বাই বি কিউ। এবার দেখো, পিডি প্লাস, আচ্ছা এটা এপি ছিল না, পিডি প্লাস এপি তার মানে কি, এডি বাই এপি ইকুয়াল টু, সেরকম হবে বি কিউ প্লাস কিউসি তার মানে হচ্ছে বিসি বাই বি কিউ বাই বি কিউ। আচ্ছা, এটাকে একটা নাম্বার দাও 2। আমাদের আগে একটা নাম্বার দিতে যদি ভুলে গেছি, ওটা ছিল এই, পেয়েছিলাম এও বাই এডি ইকুয়াল টু বিও বাই বিসি। এটা 1 নাম্বার, হ্যাঁ আগে দিতে ভুলে গেছি নাম্বারিংটা, তাই এখানে লিখে দিলাম। হ্যাঁ, এটা 1 নাম্বার, এটা 2। এবার 1 আর 2 থেকে কিভাবে আসা যায় দেখো। আচ্ছা, এদের মধ্যে কমন কি আছে বলতো, এখানের এডি রয়েছে, এখানের এডি রয়েছে, এখানে বিসি রয়েছে, এখানে বিসি রয়েছে। আচ্ছা, যদি মাল্টিপ্লাই করি এডি কেটে গেলে এ ও বাই এ পি। আচ্ছা আচ্ছা, এই ত্রিভুজটা এ পি কিউ এই ত্রিভুজের ফর্মে আসবে। আচ্ছা আচ্ছা, তাও কি করছি, এখানের এডি, এখানে হরে এডি রয়েছে, এখানে লবে এডি রয়েছে, এখানে লবে বিসি রয়েছে, এখানে হরে বিসি রয়েছে। তাই কি করছি, 1 আর 2 থেকে 1 গুণ 2 করে দিচ্ছি। হ্যাঁ, এর যদি দুটো ইকুয়াল, এর এর লেফট সাইডের সঙ্গে এর লেফট সাইডে যদি মাল্টিপ্লাই করি, আর এর রাইট সাইডের সঙ্গে যদি এর রাইট সাইড মাল্টিপ্লাই করি, তাহলে দুটো জিনিস ইকুয়াল হয়ে যাবে, ইকুয়ালিটি কোনো চেঞ্জ হয় না। তাই কি করছি না, এডি বাই এপি ইন্টু এও বাই এডি ইকুয়াল টু, এদিকে কি বিসি বাই বি কিউ ইন্টু বিও বাই বিসি। হ্যাঁ, ইকুয়ালিটি কোনো চেঞ্জ হবে না। তো কি হবে, এডি এডি কেটে যাবে, এর এখানে বিসি বিসি কেটে যাবে। তো এখান থেকে কি পাবো না, এও বাই এপি ইকুয়াল টু বিও বাই বি কিউ। আচ্ছা, তো এটা আসতে কি হলো না, এও বাই এপি বিও বাই বি কিউ, তার মানে কি হলো না, ত্রিভুজ ও পি কিউ, ত্রিভুজ ও পি কিউ এর
ক্ষেত্রে ত্রিভুজ OPQ এর ক্ষেত্রে কি পাচ্ছি না AO ইজ টু AP ইকুয়াল টু BO ইজ টু BQ। তার মানে OPB ত্রিভুজের AB সরলরেখা OP আর OQ কে সমানুপাতে বিভক্ত করেছে। তার মানে আমরা কি পাবো না AB, অতএব AB প্যারালাল টু PQ। আবার কি জানি AB প্যারালাল টু DC, অতএব PQ প্যারালাল টু DC। তার মানে এখান থেকে কি প্রমাণ করলাম AB প্যারালাল টু PQ, আবার AB প্যারালাল টু DC আগে থেকে ছিল, তার মানে PQ প্যারালাল টু DC, এটাই প্রমাণ করতে বলেছিল। খুব ভালো। হ্যাঁ, প্রয়োগ 8। আচ্ছা, এরপর তোমাদের প্রয়োগ 9 আর প্রয়োগ 10 রয়েছে, যার প্রমাণ তোমাদের সিলেবাসে নেই, কিন্তু এই স্টেটমেন্টগুলো খুব গুরুত্বপূর্ণ ইন দ্যাট সেন্স কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই স্টেটমেন্টের উপর, এই দুটো স্টেটমেন্টের উপর অনেক MCQ কোশ্চেন হয়। তাই স্টেটমেন্টগুলো এই প্রয়োগ 9 আর প্রয়োগ 10 এর স্টেটমেন্টগুলো মনে রাখার চেষ্টা করবে। প্রমাণ তো তোমাদের সিলেবাসে নেই, তো প্রমাণ লাগবে না, কিন্তু স্টেটমেন্টগুলো মনে রাখার চেষ্টা করবে। আচ্ছা, কি বলছে যে একটি ত্রিভুজের কোন কোণের হয় অন্তঃসমদ্বিখণ্ডক কিংবা বহিঃসমদ্বিখণ্ডক, যাই হোক, ওই যদি অন্তঃসমদ্বিখণ্ডক হয় তাহলে অন্তঃসমদ্বিখণ্ডের ক্ষেত্রেও খাটবে, আর বহিঃসমদ্বিখণ্ডক হলেও বহিঃসমদ্বিখণ্ডকের ক্ষেত্রে খাটবে। ওই কোণের বিপরীত বাহুকে অন্তস্থভাবে বা বহিস্থভাবে কোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্যের অনুপাতে বিভক্ত করে। ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি স্টেটমেন্টটা। যেমন প্রয়োগ 9 কি বলছে, প্রয়োগ 9 যেটা বলছে প্রয়োগ 10 তার রিভার্স বলছে। এই ABC যদি ত্রিভুজ হয়, যে কোনো একটা কোণ, সাপোজ A কোণ, বলছি A কোণের যদি অন্তঃসমদ্বিখণ্ডক হয়, এই কোণের যে অন্তঃসমদ্বিখণ্ডক যদি আমি অঙ্কন করি, সে যদি BC কে D বিন্দুতে ছেদ করে, তাহলে বলছে কি না AB বাই AC ইকুয়াল টু BD বাই DC হবে। এই অন্তঃসমদ্বিখণ্ডকটা যদি BC কে, বিপরীত বাহুকে D বিন্দুতে ছেদ করে, কিভাবে ছেদ করবে না এই দুটো বাহুর অনুপাতে বিভক্ত করবে। তার মানে AB বাই AC ইকুয়াল টু BD বাই DC। এটা অন্তঃসমদ্বিখণ্ডকের ক্ষেত্রে। যদি এটা বহিঃসমদ্বিখণ্ডক হতো, ওকে, বহিঃসমদ্বিখণ্ডক হলে আচ্ছা, এটা বোর্ডে ধরবে না, আর একটু এদিক দিয়ে ছবিটা আঁকি। এরকম ছবিটা নেই। এটা যদি ABC ত্রিভুজ হতো, এই A কোণ এটা অন্তস্থ কোণ, বহিস্থ কোণ এটা হতো, এর সমদ্বিখণ্ড মানে এই অ্যাঙ্গেলটার সমদ্বিখণ্ড কি হতো, এটা হতো। আর এই BC কে তুমি বাড়িয়ে দাও, বলেছে না একবার যে বর্ধিতও করতে পারো। এটা যদি D হয়, তাহলে এক্ষেত্রে কি হবে না AB বাই AC ইকুয়াল টু BD বাই DC। ওকে, এটা যদি কোণের যদি বহিঃসমদ্বিখণ্ডক হয়, তখন কিন্তু বাহুটাকে বর্ধিত করতে হতে পারে। বর্ধিত করলেও এটা বহিস্থভাবে একে ওই সেম রেশিওতে ডিভাইড করবে। এখানে AB বাই AC ইকুয়াল টু BD বাই DC। খুব ইম্পর্টেন্ট স্টেটমেন্ট, হ্যাঁ, বিশেষ করে কম্পিটিটিভ পরীক্ষার জন্য। এটা গেল প্রয়োগ 8 বলছে। আর প্রয়োগ 9 বলছে। প্রয়োগ 10 তার উল্টোটা বলছে। যদি
এইভাবে ডিভাইড করে, তাহলে এগুলো হয় বহিঃসমদ্বিখণ্ডক হবে কোণের, না হয় এই বহিঃসমদ্বিখণ্ডক হবে, না হয় অন্তঃসমদ্বিখণ্ডক হবে। স্টেটমেন্টগুলো মনে রাখবে, এই ছবি ওয়াইজ একদম মনে রাখবে। ওকে, এই ভিডিওতে এই পর্যন্ত। পরের ভিডিওতে এর এক্সারসাইজের ম্যাথ মানে তোমার কোষে দেখি 18.2 এর ম্যাথগুলো প্রথম থেকেই সলভ করব। তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, আর সাবস্ক্রাইব করে নিও ফার্দার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ।